25 জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। 26 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন। প্রথম ধাপে পাবেন মুক্তিযোদ্ধা সহ সম্মুখ সারির কর্মীরা। করোনার কারণে আইন সংশোধন করে পাস করানো হচ্ছে 13 লাখের বেশি এইচএসসি পরীক্ষার্থীকে। 28 জানুয়ারির মধ্যেই ফল প্রকাশ। বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। পদ্মা সেতুকে প্রশ্নবিদ্ধ করার পেছনে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তি জড়িত। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন, বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এবং ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব উত্থাপন। বিশৃঙ্খলায় উস্কানি, সরকারি প্রতিষ্ঠান বিপন্ন সহ প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাসঘাতকতার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আগামী 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে ভারতের সেরাম করোনা টিকা। ভ্যাকসিন হাতে পাওয়ার এক সপ্তাহের মধ্যে প্রয়োগ শুরু করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার বিকেলে অধিদপ্তরের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথম দফায় দেয়া হবে 1.25 কোটি ডোজ ভ্যাকসিন। করোনার টিকা দেশে আসা নিয়ে সৃষ্ট ধূম্রজাল কেটে যাওয়ার পর বেশ গতি পায় অন্যান্য কার্যক্রম। করোনার টিকা প্রয়োগ বিধিমালায় চূড়ান্ত অনুমোদন দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। কখন কাদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে টিকা সেটি জানাতে এবার স্বাস্থ্য অধিদপ্তরের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, আগামী 21 থেকে 25 জানুয়ারির মধ্যে ভারত থেকে দেশে আসবে সিরাম ইনস্টিটিউটের টিকা। প্রথম দফায় দেশে আসবে 50 লাখ ডোজ। দ্বিতীয় দফায় আসার আগ পর্যন্ত 25 লাখ করে 2 মাসে ব্যবহারের প্রস্তুতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী 50 লাখ ডোজই ব্যবহার করা হবে প্রথম মাসে। টিকা দেশে আসার 7 দিনের মধ্যে শুরু হবে প্রয়োগের কাজ। যারা আমাদেরকে ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট থেকে এনে দিয়েছে তারা আমাদেরকে জানিয়েছে 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারির মধ্যে তারা ভ্যাকসিনটা যে কোনো দিন নিয়ে আসতে পারবে। এটা সিরাম ইনস্টিটিউটের এই বিদেশ রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত আইন কানুন আছে সেটা করতে তাদের এই সময়টুকু লাগবে। প্রথম দফায় আসার টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী সহ সম্মুখভাগের যোদ্ধারা। এর মধ্যে সরকারি জরুরি কাজে নিয়োজিতদের পাশাপাশি রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিরাও। গুরুত্ব দেওয়া হবে বয়স্ক ব্যক্তিদেরও। 6 ধাপে হবে টিকা দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত 2 মাসের কার্যক্রম। 26 জানুয়ারি থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের এই প্রক্রিয়া। প্রথমে 25 লাখ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রথমে 1 কোটি মানুষকে কিভাবে দেওয়া যায়, যেহেতু আমরা একটা সায়েন্টিফিক তথ্য পেয়েছি যে 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত যাওয়া যায়, সেটা বিচার বিশ্লেষণ করে ন্যাশনাল ইমিউনাইজেশনের যে অ্যাডভাইজারি কমিটি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা আমাদের এই প্ল্যানটা অলরেডি পরিবর্তন করেছি। টিকার জন্য এর মধ্যে জেলা উপজেলায় সংরক্ষণাগার তৈরির কাজ চলছে। যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রোধে কাজ করবে ভ্রাম্যমাণ মেডিকেল টিম। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের যে কোনো দেশের তুলনায় ভারতের তৈরি করোনা টিকা সাশ্রয়ী ও বেশি কার্যকর বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার করোনা পরিস্থিতি এবং টিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে একথা বলেন তিনি। এদিকে 16 জানুয়ারি থেকে ভারত জুড়ে টিকা কার্যক্রম শুরুর প্রস্তুতি হিসেবে মঙ্গলবার কলকাতা সহ ভারতের 4টি শহরে ভ্যাকসিন পৌঁছানোর কথা রয়েছে। বিস্তারিত জানবো সুব্রত আচার্যের রিপোর্টে। ভ্যাকসিন কার্যক্রম বাস্তবায়নের জন্য ভারত প্রস্তুত। রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে বিনামূল্যে এই টিকাদান কর্মসূচির আপাতত 3 কোটি ডোজ টিকা দেয়া হবে করোনা যোদ্ধাদের। দ্বিতীয় দফায় দেয়া হবে 27 কোটি ডোজ। কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দুটো টিকাই 16 জানুয়ারি থেকে দেয়া শুরু হবে ভারতে। এমন বাস্তবতায় চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে 37 রাজ্যের মুখ্য প্রশাসকের সঙ্গে জরুরি ভিডিও কনফারেন্সে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন, কোনো রাজনৈতিক প্রভাব খাটিয়ে আগে কেউ টিকা নিতে পারবেন না। हमारी दोनों वैक्सीन दुनिया की दूसरी वैक्सीन से ज्यादा कॉस्ट इफेक्टिव है। 16 जनवरी से हम दुनिया का सबसे बड़ा टीकाकरण अभियान शुरू कर रहे हैं। ये हम सभी के लिए गौरव की बात है। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরু শহরে পৌঁছে যাবে প্রত্যাশিত করোনা ভ্যাকসিন। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।
করোনাকালের বিড়ম্বনায় পড়া উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অটো পাসের বৈধতা দিতে এবার আইন সংশোধন করা হলো। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনে সংশোধনী দেওয়ার ফলে ফল প্রকাশে আর কোনো অধ্যাদেশ জারি করবে না সরকার। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান ২৮ জানুয়ারির মধ্যেই প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের ফল। আর শিক্ষামন্ত্রী জানিয়েছেন শীতকালীন অধিবেশনের শুরুর দিনেই উত্থাপন হবে নতুন এই আইন। করোনা মহামারীর ছোবলে বহির্বিশ্বের মতো বিপর্যস্ত হয়ে আছে দেশের শিক্ষা ব্যবস্থা। প্রায় ১ বছর ঘরবন্দি শিক্ষার্থীদের এখন পাঠ গ্রহণের অন্যতম মাধ্যম অনলাইন প্ল্যাটফর্ম। কিন্তু সংক্রমণের আতঙ্কে সরকার এইচএসসি পরীক্ষা আয়োজন করতে পারেনি দেশের ১৩ লাখের বেশি শিক্ষার্থীর জন্য। এই যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা ছাড়াই সরকার যখন অটো পাসের সিদ্ধান্ত নিয়েছিল, তখনও জটিলতা তৈরি হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা নিয়ে। সোমবার দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই জট খুলে যায়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীতে অনুমোদন দেয় সরকার। সিদ্ধান্ত হয় ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে নতুন এই সংশোধনী আইনটি। ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে যে না, এটা অর্ডিন্যান্স করার দরকার নাই, এটা একেবারে পার্লামেন্টে গিয়ে ফার্স্ট দিনই এটা পুট আপ করে ২-৩ দিনের মধ্যে আইন করে ম্যাক্সিমাম ২৮ তারিখের মধ্যে রেজাল্ট ৩ তারিখ দিয়ে দেওয়া যায়। নতুন সংশোধনীতে দুর্যোগকালীন সময়ে পরীক্ষা নিতে না পারলে মূল্যায়ন বা ফলাফল দেওয়ার বিধান যুক্ত হচ্ছে। আইনটা পাশ হবে এই সংসদে, যেদিন পাশ হয়ে যাবে তারপরে আমাদের গেজেট বিজ্ঞপ্তির জন্য ১ দিন বা ২ দিন হয়তো সময় লাগবে, তারপরে একদম পরদিনই তাহলে আমরা ফলাফল দিয়ে দিতে পারবো। এদিকে পরীক্ষা ছাড়া ফল প্রকাশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এ বিষয়ে আগেই নজর দেওয়া উচিত ছিল বলে মনে করছেন শিক্ষাবিদরা। পাবলিক পরীক্ষার অ্যাক্টের সাথে যে এই সিদ্ধান্তটা সাংঘর্ষিক, এটা যারা নীতি নির্ধারক ছিলেন তারা ধরতে পারেননি। আর ধরতে পারেননি বলেই ফল প্রকাশের সময় এসে এই সমস্যাটা তাদেরকে ফেস করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এভাবে ফল প্রকাশ হলে শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ১ বছরের এই ঘাটতি নিয়ে উচ্চশিক্ষার জীবনে প্রবেশে উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও বাস্তবতা মেনে নিচ্ছেন শিক্ষার্থীরা। পুরো শিক্ষা ব্যবস্থা তো বটেই, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রেও এবার নতুন সংকট সৃষ্টি করেছে করোনা। ঘাটতি থাকলেও মহামারীর বাস্তবতায় এর চেয়ে ভালো কোনো বিকল্প নেই বলে মত শিক্ষাবিদদের। ফেরদৌস লিপি জানাচ্ছেন বিস্তারিত। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ স্তর উচ্চশিক্ষা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করা একজন শিক্ষার্থীর জীবন গড়তে পা পড়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। এক যুগের পরিশ্রমে দেশ সেরা বিদ্যাপীঠে নিজের একটি আসন দখলে ছাপিয়ে পড়ে লাখো শিক্ষার্থী। কিন্তু এসব বাস্তবতা এবার ভিন্ন। মহামারীতে পরীক্ষা ছাড়াই এইচএসসিতে উত্তীর্ণ হচ্ছেন শিক্ষার্থীরা। রেজাল্ট সম্পর্কে কোনো কিছুই জানি না, সে তো পুরোটাই এখন আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। রেজাল্ট তো এখন আমাদের কিভাবে দিবে সেটারও নিশ্চয়তা নেই। যদিও এরই মধ্যে ভর্তি প্রক্রিয়া জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। নিজস্ব ও ইউজিসির ঘোষিত গুচ্ছ পদ্ধতিতে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিবে ভর্তি পরীক্ষা। তবে ৪ প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি পরীক্ষা নিয়ে নীতিগতভাবে একমত থাকলেও এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি। এখনও চূড়ান্ত হয়নি জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। আর মেডিকেলের ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাব। এর ফলে যেন শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদীভাবে কোনো ক্ষতিকর প্রভাব না পড়ে, সেজন্য এখন যাচাই বাছাই করে তাদেরকে ভর্তি করার বিষয়টা খুব জরুরি। শিক্ষাবিদরা বলছেন মহামারী অস্বীকার করার কোনো উপায় নেই, তবে উচ্চশিক্ষায় যোগ্যতার ক্ষেত্রে ভবিষ্যতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিতে হবে পাঠদানের বিশেষ ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় থেকে সে যখন সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে, তখন কোনোভাবেই যেন এটি আমরা বলতে না পারি যে তার এইচএসসি পরীক্ষায় যে ঘাটতি ছিল, এই ঘাটতি নিয়েই সে বেরিয়ে গেছে। ইউজিসির তথ্য মতে দেশের ৩৭টি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ভর্তি হয় ৫০,০০০-এর মতো শিক্ষার্থী, আর ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় প্রায় ৩.৫ লাখ শিক্ষার্থী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
ভালোবাসার জমিনে পরম মমতায় লাল শাক আর সরিষার চারা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর অবয়ব। শৈল্পিক কৃষক আব্দুল কাদিরকে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে এদেশেরই কিছু মানুষ বাধা দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে দেশের এত বড় উন্নয়নের বিরোধিতা করা দুর্ভাগ্যজনক। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে শুধু পদ্মা সেতু নয়, পুরো দেশকেই সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ঘিরে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে সমৃদ্ধির নতুন স্তরে উন্নীত হওয়ার। কোটি মানুষের আশা ভরসার এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোকাবিলা করতে হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর চরম আর্থিক অনিশ্চয়তা। সব বাধা অতিক্রম করে এই প্রকল্প যখন মাথা তুলে দৃশ্যমান হয়েছে, তখন আবারও আলোচনায় পদ্মা সেতুর বাস্তবায়ন ইস্যু। সোমবার সকালে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোনো বিরোধিতাই কাজে আসেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয় যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। টানা ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদা ধরে রেখে এগিয়ে যাওয়াই এখন বড় লক্ষ্য। আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো, ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা। এখন আর সে কথা কেউ বলে না, বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে উন্নয়ন করা যায়। প্রেক্ষিত পরিকল্পনা সহ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন দেশকে সক্ষমতার প্রশ্নে অনেক দূর এগিয়ে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে নানা বাধার কথা উল্লেখ করেছেন। দেখে নেব কি কি ছিল সেই বাধাগুলো। স্বপ্নের পদ্মা সেতু বাঙালির সক্ষমতা আর গর্বের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে 6.15 কিলোমিটারের স্থাপনা। তবে সেতুর অবয়ব দাঁড়ালেও পাড়ি দিতে হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত অধ্যায়। $120 কোটি ঋণ চুক্তি হয়ে যাওয়ার পরও 2012 সালে দুর্নীতির অভিযোগ তুলে হঠাৎ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। নানা চেষ্টায়ও শেষ পর্যন্ত আর ফেরানো যায়নি বিশ্বব্যাংককে। পদ্মা প্রকল্প থেকে প্রতিষ্ঠানটি সরে দাঁড়ানোর আগের বছর 2011 সালের 27 ফেব্রুয়ারি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ডক্টর ইউনুসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। আর এটি দিয়েই বিশ্ব ব্যাংককে পদ্মা বিমুখ করার পেছনে প্রভাবিত করা হয়েছে, উঠেছে এমন অভিযোগও। পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর নানা সমালোচনা আর কটাক্ষে প্রকল্প কাজকে বিদ্ধ করেছে বিএনপি। পিছিয়ে ছিল না সুশীল সমাজও। পত্রপত্রিকাতেও প্রকাশিত হতে থাকে নেতিবাচক নানা খবর। শেষমেশ বাধ্যতামূলক ছুটিতে যেতে হয় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে। 1.5 মাস জেল খাটেন সেতু সচিব। আর 2012 সালের 5 জানুয়ারি পদত্যাগী করতে হয় তখনকার যোগাযোগ মন্ত্রীকে। দফায় দফায় তারা হাজিরা দিতে থাকেন দুদকে। কিন্তু কল্পিত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হতে সময় লাগেনি। কানাডার আদালতই 2017 সালে রায় দেন, দুর্নীতি হয়নি পদ্মা প্রকল্পে। সব সমালোচনা আর চ্যালেঞ্জ মোকাবেলা করে গত 10 ডিসেম্বর সবশেষ স্প্যান বসানোর মাধ্যমে প্রমত্তা পদ্মা নদীর এপার ওপারে সংযোগ ঘটায় 6.15 কিলোমিটারের সেতু। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে প্রস্তাব উত্থাপন করেছে বিরোধী ডেমোক্র্যাটরা। স্থানীয় সময় সোমবার সকালে প্রতিনিধি পরিষদে উত্থাপিত প্রস্তাবে বুধবার ক্যাপিটল হিলে সহিংসতার জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করা হয়। ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতায় উস্কানির অভিযোগ এনে প্রস্তাবে বলা হয়, পার্লামেন্ট ভবনে অরাজকতায় প্রত্যক্ষভাবে তার সমর্থকদের উৎসাহ দিয়েছেন তিনি। এছাড়া প্রমাণ ছাড়াই ভোট কারচুপির অভিযোগ ও নির্বাচনে বিজয়ী ঘোষণা করা সহ বিভিন্ন মিথ্যা দাবির কথা প্রস্তাবনায় উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করারও আহ্বান জানান ডেমোক্র্যাটরা। ট্রাম্পের বিরুদ্ধে বিশৃঙ্খলায় উস্কানির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিপন্ন করা সহ একজন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাসঘাতকতারও অভিযোগ আনা হয়। কংগ্রেসে উত্থাপিত প্রস্তাবের উপর আগামী বুধবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা রাত দিন ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার কথা জানান আর
বাসযোগ্য ও পরিকল্পিত নগরী গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপির মেয়র প্রার্থী। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানব শফিকুল আলমের রিপোর্টে। ধানের শীষের মিছিল আর স্লোগানে মুখরিত নির্বাচনী প্রচারণা। সোমবার সকালে নগরীর বহদ্দাহাট থেকে শুরু করেন গণসংযোগ। ভোট চান বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনী আচরণবিধি মানছেন না। ব্যানার পোস্টার তারা বিভিন্ন জায়গায় আমাদের মাইক ব্যানকে এবং সেখানে যারা প্রচার অভিযান করছে তাদের উপর হামলা করছে। এর আগে নগরীর হালিশহরে আওয়ামী লীগ নেতা এম এ আজিজের বাসা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী। করেন গণসংযোগ। ভোট চেয়ে বিতরণ করেন লিফলেট, দেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশকে কোথায় উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছেন। চট্টগ্রামের প্রতি ওনার যথেষ্ট নজর রয়েছে। চট্টগ্রাম উন্নয়নের ভার উনি নিজ কাঁধে নিয়েছেন এবং এই 10 বছরের মধ্যে চট্টগ্রামের অগাধ উন্নতি হয়েছে। ইভিএমে চট্টগ্রাম সিটির ভোট হবে আগামী 27 জানুয়ারি। ভোটার 19 লাখের বেশি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আইনে বয়সের কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, তাই কিশোর অপরাধ রোধে প্রচলিত আইনের আধুনিকায়ন প্রয়োজন বলে মনে করেন পুলিশের আইজি। সোমবার দুপুরে রাজধানীতে র্যাব সদর দফতরে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমাদের দেশে 18 বছরের নিচে তারা সবাই কিন্তু শিশু। আমাদের মানবাধিকার কর্মীরা, এনজিওরা অনেক হইচই করে অনেক আইন পরিবর্তন করে ফেলেছেন। ফলে কিন্তু এই যে কলাবাগানে যে ঘটনা ঘটেছে এটা পূর্ণাঙ্গ ক্রাইম। কিন্তু এখানে ধর্ষণ করা হয়েছে, এখানে মৃত্যুর ঘটনা হয়েছে, কিন্তু উভয় কিন্তু শিশু। আমার দেশের আইনে অবশ্যই আধুনিক আইন দরকার। এই বর্তমান আইনে শিশুকে থানায় নিয়ে আসলেই প্রবেশন অফিসার কাজই করতে হবে। আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নাই। প্রবাসের সময় আরও থাকছে। ভয়াবহ তুষার ঝড়ের কবলে জাপানের উত্তরাঞ্চল। 2 দিনে অন্তত 11 জনের মৃত্যু, বিপর্যস্ত জনজীবন। স্পেনে পরিস্থিতির আরও অবনতি। মেয়র তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ায় সাইদ খোকনের বিরুদ্ধে 2টি মামলা হয়েছে। এরপর এক প্রতিক্রিয়ায় সাবেক মেয়র বলেন, রাজপথ ও আদালত দুভাবেই এটি মোকাবেলা করা হবে। এর আগে সোমবার সকালে রাজধানীর টিটিপাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান মেয়র বলেন, যারা অবৈধ লেনদেনে জড়িত তারাই দুর্নীতির অভিযোগ তোলে। দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। এ অবস্থায় সোমবার সকালে রাজধানীর কমলাপুর টিটিপাড়ার কয়েকটি খালের বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দক্ষিণের মেয়র তাপস জানান, সাবেক মেয়র ব্যক্তিগত আক্রোশ থেকে তার বিরুদ্ধে নানা মানহানিকর বক্তব্য দিচ্ছেন। এ ব্যাপারে সাবেক মেয়রের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দেন তিনি। এখন তিনি পুরো দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছে। অবশ্যই মানহানিকর বক্তব্য তিনি দিয়েছেন এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। মেয়রের এই বক্তব্যের ঘণ্টা তিনেক পরই সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে 2টি মামলা দায়ের করা হয়। জনাব ব্যারিস্টার শেখ ফজলুর তাপসের বিরুদ্ধে যে মানহানিকর একটি বক্তব্য রাখছে তার বিরুদ্ধে আমরা দায়ের করেছি। মামলার প্রতিক্রিয়ায় সাইদ খোকন জানান, তিনি আইনি লড়াইয়ের পাশাপাশি এর বিরুদ্ধে রাজপথেও সোচ্চার থাকবেন। আইনি মোকাবেলার পাশাপাশি রাজপথের দেনা পাওনার হিসেব হবে ইনশাআল্লাহ। এর আগে মেয়র তাপস সম্পর্কে সাইদ খোকনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সাভারে 5 শতাধিক অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা 2 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। এ সময় কেতুল ঝোড়া, বাকুর্তা ও আমিনবাজার ইউনিয়নের 5 শতাধিক হতদরিদ্র মানুষ শীত বস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতের লেগে কষ্টে ঘুমাতে পারিনি, আমাদের কম্বল দিচ্ছে কামরুল সাহেবে, এর জন্য আমরা অনেক সন্তুষ্ট। আমাদের অভিভাবক ঢাকা 2 আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং সোয়েটার বিতরণ করছি। তেঁতুলধরা ইউনিয়ন, বাকুর্তা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়নে আমরা হাজার হাজার মানুষের মধ্যে
ত্রাণ বিতরণ করেছি। উত্তরের নগরী রংপুরে তীব্র শীতে চরম কষ্টে দিন কাটাচ্ছেন ভাসমান ছিন্নমূল মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই ভিড় করেন পুরাতন কাপড়ের মার্কেটে। জেলা প্রশাসন বলছে ছিন্নমূল আর প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল। অসহায় মানুষের শীতের রাতের কথা জানাচ্ছেন রতন সরকার। ছবি তুলেছেন তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদ। একটু উত্তাপের আশায় আগুনের কুণ্ডলিতে নিজেদের মেলে ধরে বসে থাকেন বয়োজ্যেষ্ঠ নারীরা। কোলের উষ্ণতা খুঁজে পায় শিশুরা। একরাশ হিম বাতাস নিয়ে ছুটে আসা ট্রেনের ঝাপটায় নিভে যেতে চায় 20 আনা খড়কুটোর কুণ্ডলি। বিপজ্জনক জেনেও প্রতি রাতে রেল লাইনের ধারেই দলে দলে বসে থাকে আলমনগর বস্তির মানুষেরা। ছিঁড়া ফাড়া খাতা দিয়ে জীবন কাটাই, আর ওই যে আগুন তাপাই। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে জীবন কাটাইতেছি। নগরীর 57টি বস্তিতে প্রায় লাখো মানুষের বাস। শীতে কষ্ট বাড়ে মধ্যবিত্ত নামের আড়ালে নির্দিষ্ট আর স্বল্প আয়ের মানুষেরও। শীত থেকে বাঁচতে ভিড় করে পুরাতন কাপড়ের ভাসমান মার্কেটগুলোতে। সামনে আরো শীত বেশি হবে, এই জন্য আসলাম যে একটু ঘোরাফেরা করে একটু কম দামের পোশাকপাতি কিনে নিয়ে চলে যাবো। অল্প মূল্যে এখানে পাই, এই জন্য এখানে আসা হচ্ছে। তবে কষ্ট যেমনই হোক, বাঙালি ঐতিহ্যের পিঠাপুলির ছোট ছোট দোকানগুলোতে ভিড় করে বিভিন্ন বয়সের নারী পুরুষেরা। গরম পিঠার ধোঁয়ায় কেউ কেউ খুঁজে পায় মৌসুমী জীবিকার পথ। বাসায় যাওয়া ঠিক মতো, তাই আমরা মেসে থাকি, তো এখানে এসে পিঠা খাই। ব্যবসা ভাই যা হয় টুকটাক মোটামুটি চলা যায় আর কি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর ভাসমান ছিন্নমূল আর প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বরাদ্দ আছে কিছু টাকাও। মোট 51,000-এর উপরে আমরা কম্বল পেয়েছি, যেটা প্রতি ইউনিয়ন ভিত্তিক 460টি করে আমরা প্রতি ইউনিয়নে পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের যদি আরও বেশি আমাদের প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতাও পাবো। সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী নগরীর 33টি ওয়ার্ডে প্রায় 8 লাখ মানুষের বসবাস। আর পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ বলছে জেলায় দারিদ্র্যের হার 44%। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ইউরোপের অন্যান্য দেশের মতো সুইডেনেও টিকা কার্যক্রম চলছে, তবে আশঙ্কাজনক হারে এখনও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার বিশেষ করোনা মহামারী আইন পাশ হলো সংসদে। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন কোভিড-19 মোকাবেলায় বরাবরই ভিন্ন কৌশল অবলম্বন করে আসলেও করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় দেশটির সরকারকে। বড়দিন উপলক্ষে বিশেষ বিধিনিষেধ আরোপ করার পর এবার 10 জানুয়ারি থেকে পাশ হলো বিশেষ মহামারী আইন। 2021 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই আইন। এই বিশেষ আইনের ফলে দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থাগুলো যে কোনো সময় লকডাউন করা সহ দোকান, রেস্টুরেন্ট, বার বন্ধ করে দেওয়া সহ জরিমানা করার ক্ষমতা পেল। বর্তমান করোনা পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত নিতে এখন আর সংসদের দিকে তাকিয়ে থাকতে হবে না। এটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ পার্লামেন্ট। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পুরো বিশ্ব লকডাউনের মতো অবস্থা ছিল, সেখানে সুইডেন একমাত্র দেশ যেখানে লকডাউনের কথা চিন্তা করা হয়নি। এজন্য আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছি তারাও খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করতাম। তো এখন দেরিতে হলো, আমরা সুইডিশ গভর্নমেন্টকে সাধুবাদ জানাচ্ছি। এদিকে সুইডেনে শুরু থেকে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা না থাকলেও এবার ব্যস্ত সময়গুলোতে গণপরিবহনে মাস্ক ব্যবহার করতে হবে এবং সম্ভব হলে গণপরিবহন এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়। সুইডেনে বাড়ছে শীতের তীব্রতা, সেই সাথে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা মহামারী নিয়ন্ত্রণে বিশেষ আইন পাশ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সুইডিশ সহ প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠানের মন্দাভাব এখনও কাটেনি। সব ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও মহামারী করোনার কারণে বাড়েনি ক্রেতা সমাগম। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতের ফোরানিয়া আরবিদ মার্কেটটি মহিলাদের পোশাক বিক্রির জন্য প্রসিদ্ধ। এখানকার বেশিরভাগ ক্রেতাই স্থানীয় নাগরিক। এছাড়া সৌদি, দুবাই, বাহরাইন থেকেও নারীরা এই বাজারে কেনাকাটা করতে আসেন। তবে দীর্ঘ 10 মাস মহামারীর কারণে ক্রেতাশূন্য বাজারগুলো, নেই চিরচেনা ভিড়। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত সরকার ঘোষিত 5ম ধাপের মধ্যে 4র্থ ধাপের কার্যক্রম শুরু হলেও ব্যবসায়ীরা তাদের বেচাকেনায় মন্দাভাব কাটেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। ইমারাত, সৌদি, দুবাই সবাই থেকে আসি আমাদের এখানে মার্কেটিং করে। তো এই বাইরের কাস্টমারগুলা না আসাতে আমরা অনেক
আরো টানা খিচাতে আছি। বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে আমাদের কুয়েতেও দেখা দিয়েছে, আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই ক্ষতিগ্রস্ত থেকে ইনশাল্লাহ আমরা আবার ফিরে দাঁড়াবো। এছাড়া প্রতি মাসের দোকান ভাড়া সহ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তারা। আবার অনেকে নিজেদের প্রতিষ্ঠিত দোকান বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। এ অবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। সময় সংবাদ, কুয়েত। আয়ারল্যান্ডের রোজ কমনের লক সি, যেখানে একটি দ্বীপের মধ্যে রয়েছে ছোট্ট ছোট আরও অন্তত 30টি দ্বীপ। দেশটির এই স্থানটি নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। প্রায় 900 বছরের পুরনো ও রহস্যে ঘেরা এই দ্বীপটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সৈয়দ জুয়েল। লকিতে প্রবেশ করতেই দুদিকের শ্যাওলাবাড়া সারি সারি গাছ আর সবুজে ঘেরা পার্ক দেখলে যে কেউ মিশে যাবেন প্রকৃতির সঙ্গে। নুদা দেবতার অনুসারী ছিলেন লকি। ম্যাকটুয়ার্ডের দ্বিতীয় যুদ্ধে আহত হয়ে পালানোর সময় ফুলে ঢাকা এক সমতল ভূমি দেখে সেখানে পৌঁছাতে গিয়ে প্রতিমধ্যে মৃত্যু হয় লকির, আর সেখান থেকেই এর নামকরণ করা হয় লকি। অঞ্চলটি যখন ব্রিটিশ রাজপরিবারের হাতে হস্তান্তর করা হয় তখন এর নাম রাখা হয়েছিল রকিংহাম প্রাসাদ, যেটি ময়লার টাওয়ার নামে বর্তমানে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তৎকালীন প্রজারা কোনো আইন না মানলে তাদেরকে আইস হাউজে ঢুকিয়ে শাস্তি দেওয়া হতো। কালের সাক্ষী হয়ে রয়েছে সেই আইস হাউসটিও। আবার রাজ পরিবারের সদস্যরা ক্যাসেলটিতে প্রবেশ করত মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে, যার দুটি প্রবেশ পথই এখনো অবিকল রয়েছে। লেক, ক্যাসেল, টানেল, বন কি নেই এই লক্কিতে? শত শত বছরের পুরনো এই ইতিহাস সমৃদ্ধিতে ভরপুর এই জায়গাটিতে যারা ভ্রমণে আসেন নস্টালজিকায় ডুবে যান ভ্রমণ পিপাসুরা। রোজকমনের লক্কি থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। কানাডায় বাংলাদেশ হাই কমিশন অটোয়ার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। নবনিযুক্ত হাই কমিশনার ডাক্তার খলিলুর রহমানের সভাপতিত্বে এবং কাউন্সিলর শাকিল মাহমুদ এর পরিচালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রবাসেও কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন উপ হাই কমিশনার চিরঞ্জীব সরকার ও মিনিস্টার দেওয়ান হোসেন আইয়ুব। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান। আর বঙ্গবন্ধুকে নিয়ে গান ও পুথির ছন্দে অনুষ্ঠানের সমাপ্তি হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাতার শাখা। কাতারের রাজধানী দ্য ওল্ড গ্যানম ম্যাজেস্ট্রিক হোটেলের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আশরাফ হোসাইনের সভাপতিত্বে ও সহসভাপতি আতিকুল মাওলা মিঠুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির 1 নম্বর সহসম্পাদক এম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, কাতার আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। সভায় বক্তব্য দেন কাতার যুবলীগের সহসভাপতি সেলিম রেজা, কাতার বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নুরুল আলম সহ অনেকে। জাপানে স্মরণকালের ভয়াবহ তুষারপাতে এখন পর্যন্ত অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 250 শতাধিক। উপকূলীয় অঞ্চলে রেকর্ড পরিমাণ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। এদিকে স্পেনে তুষার ঝড়ে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অসংখ্য মানুষ। এমন ভয়াবহ তুষারপাত আগে খুব কমই দেখেছে জাপানের মানুষ। রেকর্ড পরিমাণ তুষারপাতে জমা পড়েছে বরফের স্তূপ, কোথাও কোথাও উপড়ে পড়েছে গাছপালা, আটকা পড়েছে কয়েকশো গাড়ি। যান চলাচল স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি তুষারপাত হয়েছে। বাসাবাড়িতে আটকা পড়েছেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তুষারপাতে উদ্ধারকর্মী সহ বেশ কয়েকজন মারা গেছেন।
এদিকে তুষারঝড় ফিলোমেনায় বিপর্যস্ত স্পেন, বরফের চাদরে ঢেকে গেছে মাদ্রিদ সহ অধিকাংশ শহর। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন বেশ কিছু অঞ্চলের মানুষ। ক্ষতিগ্রস্তদের উষ্ণ কাপড় সহ খাবার দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তুষারঝড়ে রাস্তা, হাসপাতাল, বিভিন্ন স্থাপনায় জমে থাকা বরফ সরাতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। তাদের সহায়তায় মাদ্রিদে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। একে তো মহামারী, তার উপর এই তুষারঝড়, আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসায় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক কাজকর্মও করতে পারছি না। শুক্রবার থেকে তুষারপাতের মাত্রা অনেক বেড়ে গেছে। বরফ সরানোর কিছুক্ষণ পরেই আবার তুষারপাতে বরফ জমছে। তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে ফ্লাইট চলাচল, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তুষারপাতে পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ওমর ইনান, সময় সংবাদ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। মেরিটাইম ট্যুরিজম পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা জাহাজ কর্তৃপক্ষের। 14ই জানুয়ারি রাত 11টা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল শুরু করবে 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি। সোমবার সকালে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল মিট দ্য প্রেসার। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমবারের মতো চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। পতেঙ্গা ওয়াটার বাস ঘাট থেকে যাত্রীরা সরাসরি গিয়ে নামবেন সেন্ট মার্টিনে। 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 450 ফুট দৈর্ঘ্য ও 55 ফুট প্রস্থের এই জাহাজের 24 নটিক্যাল মাইল বেগে চলার সক্ষমতা রয়েছে। জাপানে তৈরি বিলাসবহুল এই জাহাজে 17 জন ক্রু ছাড়াও যাত্রী সেবায় নিয়োজিত থাকবেন আরও 150 জন ক্রু। এটাতে আমরা অ্যাভারেজ স্পিড পাচ্ছি 19 থেকে 20 নট। বাকি কিছু আমরা স্পিড এখন হাতে রেখেছি, এটা প্রয়োজন হলে দেওয়া যাবে। এই জাহাজটি আসলে জাপান কোস্টে চলাচল করত। একটি উন্নত বিশ্বের যে সমস্ত সুযোগ সুবিধা ওদের কাছে ছিল, সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই জাহাজটা ক্যারি করছে। মেরিটাইম ট্যুরিজমকে জনপ্রিয় করতে এই ক্রুজ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় জাহাজ কর্তৃপক্ষ। ইকোনমির একটা অঙ্গাঙ্গী পার্ট হচ্ছে ম্যারিটাইম ট্যুরিজম। ওই ম্যারিটাইম ট্যুরিজমটাই আমরা এটা দিয়ে এনশিওর করব যে জনসাধারণ যেন সমুদ্রটা দেখতে পারে এবং সমুদ্রের মধ্যে রিসোর্সটা যেন বুঝতে পারে। দ্রুতগতির জাহাজ বে ওয়ান চালুর মাধ্যমে পর্যটকরা কম সময়ে এবং নিরাপদে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। এতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। মেরিটাইম ট্যুরিজম, ব্লু ইকোনমি, এগুলি সব কিছুর কথা চিন্তা করে দেশের জনগণ যাতে একটু আনন্দ উল্লাস করতে পারে, বিদেশে যাইতে পারে, দেশে ঘুরতে পারে, সব কিছুর কথা চিন্তা করে লাভ না হইলেও দেশের উন্নয়নের জন্য আমি এই কাজটা করেছি। সপ্তাহে 3 দিন রাত 11টায় এই ক্রুজ জাহাজ পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল ছেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটের বিশাল প্রমোত্তরী বে ওয়ান ক্রুজ। আর এই প্রমোত্তরীটি চালু হলে পর্যটন ও ভ্রমণ সেবায় নতুন মাত্রা পাবে বলে ধারণা ভ্রমণ পিপাসুদের। চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। প্রথম সারির দল নিয়ে আসেনি ওয়েস্ট ইন্ডিজ। 15 সদস্যের স্কোয়াডের 8 জনেরই হয়নি ওয়ানডে অভিষেক, আর টেস্টে সংখ্যাটা 4। টাইগারদের প্রাথমিক স্কোয়াডেও প্রথমবারের মতো ডাক পেয়েছেন একাধিক ক্রিকেটার। এবার মূল দলে জায়গা করে নেয়ার লক্ষ্য তাদের। এদিকে প্রতিপক্ষকে নিয়ে ভাবতে নারাজ স্বাগতিক ক্রিকেটাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের 24 সদস্যের প্রাথমিক দলে আছেন শরীফুল ইসলাম। 16ই জানুয়ারির মূল দল ঘোষণার জন্য দিন গুনছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার। অনেক ফাইট করে এখানে 24 জনে আসছি, তো এখানে ইনশাল্লাহ এখানেও ভালো প্র্যাকটিস গেমের মধ্যে ভালো করে ইনশাল্লাহ জাতীয় দলে যাওয়ার চেষ্টা করব। ওডিআই টিমের ট্রেন ধরার অপেক্ষায় আছেন হাসান মাহমুদ, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদিরাও। একটি করে ওয়ানডে খেলা নাইম শেখ আর আফিফ হোসেনও টিম ম্যানেজমেন্টের গুড বুকেই থাকতে চাইছেন। তবে সব মিলিয়ে অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ। সিনিয়র 4 ক্রিকেটারের চেয়েই তো যোজন যোজন পিছিয়ে প্রতিপক্ষ। মুশফিক, তামিম, সাকিব 3 জনই খেলেছেন 200-র বেশি ওয়ানডে। 188 ম্যাচ খেলেছেন মাহমুদুল্লাহ। 4 জন মিলে টেস্ট খেলেছেন 235টি। অন্যদিকে ক্যারিবীয়দের 15 সদস্যের ওয়ানডে স্কোয়াডের অর্ধেকের বেশি অভিষেকের অপেক্ষায়, যার মধ্যে 2 জন ডাক পেয়েছেন প্রথমবারের মতো। এই সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া জেসন মোহাম্মদ ওডিআই খেলেছেন মোটে 27টি। স্কোয়াডের সবচেয়ে অভিজ্ঞ রহমান পাওয়েল খেলেছেন সর্বোচ্চ 34টি ওয়ানডে। ওয়ানডের তুলনায় কিছুটা অভিজ্ঞ টেস্ট দল।
15 জনের 3 জন খেলেছেন 50 বা তার বেশি ম্যাচ। একটি করে টেস্ট খেলেছেন 2 জন, 10-এর কম ম্যাচ খেলেছেন আরও 3 জন। প্রথমবারের মতো এলিট ক্রিকেটের দলে ডাক পেয়েছেন 3 জন। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ টাইগাররা। আসলে আমরা যদি ভালো ক্রিকেট খেলি তাহলে আমাদের ওই পয়েন্ট নেওয়াটা ইজি হবে। ইন্টারন্যাশনাল টিম আসতেছে না, পয়েন্ট নিতে হবে এরকম কোনো কিছু না। পয়েন্ট টেবিলটা এখন নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ যেহেতু আমরা সেই পরিমাণ টেস্ট খেলিনি। 20 জানুয়ারি ওয়ানডে দিয়ে মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত সিরিজ। এর আগে দু দলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া চলবেই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের কৃষক আব্দুল কাদিরের ভালোবাসার জমিনে লাল শাক আর সরিষার চারাগুলো পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট ও নান্দনিক হয়ে উঠেছে পরম মমতায় আঁকা বঙ্গবন্ধুর অবয়ব। এখন দূর থেকেই বোঝা যায় বাংলাদেশের স্থপতির প্রতিকৃতি। টকটকে লাল শাকগুলো যেন জ্বলজ্বল করছে ইতিহাসের অংশ হয়ে। উঁচু টাওয়ারের উঠে দেখলে মনে হয় যেন ফসলের মাঠে শৈল্পিক কৃষক আব্দুল কাদিরের রবি শস্যের 3D পেইন্টিং। হারুনুর রশিদের রিপোর্ট। লাল সবুজ ফসলের মাঠে রঙিন লাল শাক আর সরিষা রোপণ করে পরম মমতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এঁকেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পাড়াখালবলা গ্রামের কৃষক আব্দুল কাদির। বঙ্গবন্ধুর ছবির চারপাশে সরিষা আর লাল শাকের জাতীয় স্মৃতিসৌধ, নৌকা, জাতীয় পতাকা ও জাতীয় ফুল শাপলার দৃষ্টিনন্দন প্রতিচ্ছবিও এঁকেছেন সুনিপুণ হাতের ছোঁয়ায়। পুরো ফসলের জমিনটি যেন হয়ে উঠেছে একখণ্ড বাংলাদেশ। আসলে এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল, বঙ্গবন্ধুর ছবি আঁকবো। এবং এই মূলত হচ্ছে আমি একজন কৃষক মানুষ, আমি তো রাজনৈতিক মঞ্চে গিয়ে আর বঙ্গবন্ধুর কথা বলতে পারি না বা বলার সুযোগ আমার থাকে না, যেহেতু আমি একজন সাধারণ কৃষক মানুষ। আর সেই হিসাবে চিন্তা করলাম যে আমি এই যে মুজিব শতবর্ষ উপলক্ষে আমি বঙ্গবন্ধুর ছবি আমি আমার কৃষি জমিতে আঁকবো। আব্দুল কাদিরের ফসলের ক্ষেত যেন পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। একটি জাতীয় স্মৃতিসৌধ আছে, জাতীয় পতাকা আঁকা আছে, এসব দেখে আমার খুবই ভালো লেগেছে। চাষের মাধ্যমে যে শিল্পকর্ম, তার মাধ্যমে উনি বাংলাদেশকে ফুটিয়ে তুলেছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে। এদিকে নান্দনিক এ শিল্পকর্মের জন্য এবছর বঙ্গবন্ধু কৃষি পদক পেতে যাচ্ছেন কৃষক আব্দুল কাদির। সারা বিশ্বব্যাপী এটা জনপ্রিয় হয়েছে, আমার প্রত্যাশা যে উনি কৃষি পদকও পাবেন। গেল বছরও স্ত্রীর প্রতি ভালোবাসার জমিন বানিয়েছিলেন কৃষক আব্দুল কাদির। ফসলের মাঠে নকশি কাঁথা এঁকে হয়েছিলেন আলোচিত। এবার লাল শাক সরিষায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকে জানান দিলেন জাতির পিতার প্রতি অনন্য ভালোবাসার। হারুনুর রশিদ, সময় সংবাদ, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 25 জানুয়ারির মধ্যে দেশে আসছে সেরামের করোনা ভ্যাকসিন। 26 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন। প্রথম ধাপে পাবেন মুক্তিযোদ্ধা সহ সম্মুখ সারির কর্মীরা। পদ্মা সেতুকে প্রশ্নবিদ্ধ করার পেছনে দেশের কিছু স্বনামধন্য ব্যক্তি জড়িত। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বললেন, বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে আওয়ামী লীগ সরকার। এবং ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসে অভিশংসন প্রস্তাব উত্থাপন। বিশৃঙ্খলায় উস্কানি, সরকারি প্রতিষ্ঠান বিপন্ন সহ প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাসঘাতকতার অভিযোগ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।